অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ, হ্যাঁ, আমাদের চতুর্থ এবং সর্বশেষ কলিগেটিভ প্রপার্টি। এবং অভিস্রবণ অসমোসিস জিনিসটা কি? অসমোসিস হচ্ছে তুমি যদি দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে একটা সেমি পারমেয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখো। If solution of two different concentration are separated by a semi-permeable membrane, তাহলে কি দেখা যায় জানো, যে সলিউশনটার কনসেন্ট্রেশন কম সেখান থেকে সলভেন্ট মলিকুলগুলো ওই সেমি পারমেয়াবল মেমব্রেনের মধ্যে দিয়ে তোমার বেশি কনসেন্ট্রেটেড যে সলিউশন সেই দিকে গমন করে। কতক্ষণ পর্যন্ত গমন করে? যতক্ষণ পর্যন্ত না দুটো অংশের কনসেন্ট্রেশন সমান হয়। ব্যাপন ডিফিউশনের সাথে অসমোটিক প্রেশারের অসমোসিসের একটা তফাৎ আছে। ডিফিউশন হচ্ছে হায়ার কনসেন্ট্রেশনের থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাওয়া। তুমি ঘরের এক কোনায় একটা সেন্টের বোতল খুললে, কিছুক্ষণ পরে দেখবে ঘরের সমস্ত কোণ থেকে তার গন্ধটা পাওয়া যাচ্ছে। দিস ইজ ডিফিউশন, যেখানে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে যাওয়ার টেন্ডেন্সি বেশি। অসমোসিস হচ্ছে এর একদম উল্টো কাজটা। লোয়ার কনসেন্ট্রেশন থেকে সে আসছে হায়ার কনসেন্ট্রেশনের দিকে। ঠিক আছে, এইখানে ডিফিউশন আর অসমোসিসের মধ্যে তফাৎ আছে। আরও একটা তফাৎ আছে, ডিফিউশনে কোনো সেমি পারমেয়াবল মেমব্রেন লাগে না, অসমোসিসে লাগে। এখন হোয়াট ইজ সেমি পারমেয়াবল মেমব্রেন? বাংলায় বলে অর্ধভেদ্য পর্দা। জিনিসটা কি? অর্ধভেদ্য পর্দা হচ্ছে এমন একটা পর্দা যে পর্দার মধ্যে দিয়ে সলভেন্ট মলিকুলগুলো চলাচল করতে পারে, সলিউট মলিকুলগুলো চলাচল করতে পারে না, সেজন্য এটাকে সেমি পারমেয়াবল বা অর্ধভেদ্য বলে। তাহলে অসমোসিসে লোয়ার কনসেন্ট্রেশনের থেকে একটা হায়ার কনসেন্ট্রেশনের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। কতক্ষণ যাবে না, যত অংশের কনসেন্ট্রেশন যতক্ষণ সমান হবে। একটা জিনিস জানবে সবসময়, প্রকৃতি সবসময় খুব ইকুইলিব্রিয়াম পছন্দ করে, সাম্য। কোথাও কিছু বেশি হয়েছে, কোথাও কিছু কম হয়েছে, এটা কিন্তু প্রকৃতির পক্ষে খুব একটা ইনটলারেবল, অসহ্য অবস্থা। তখনই একটা চেঞ্জ নিয়ে আসে। এই যে ঝড় তোমরা দেখো, বন্যা দেখো, সব কিন্তু এই অসাম্যের কারণে কোথাও একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। তোমরা ছাত্র, তোমরা সামাজিক নানা প্রতিঘাতে দেখবে যে কোথাও যদি কোনো সমাজে যদি কোনো লোকের হাতে পয়সা কড়ি কমে যায়, এই যে বর্তমান যা পরিস্থিতি চলছে, রোজগারপাতি নেই লোকের, তাহলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। প্রত্যেককে তো বাঁচতে হবে, খেয়ে দিয়ে নানা রকম অসামাজিক কাজ বৃদ্ধি পায়। যদি ধনের বৈষম্য তৈরি হয়, নানা রকম অসামাজিক কাজ বৃদ্ধি পায়। প্রকৃতি কখনো এই বিশৃঙ্খলতার, এই অসাম্যটাকে পছন্দ করে না, আর আমরা মানুষরা বারবার এই অসাম্যের জায়গাটাকে তৈরি করে ফেলি। তাই তুমি দেখবে যে কোনো প্রাকৃতিক ঘটনায়, যে কোনো ন্যাচারাল প্রসেসে যখনই অসাম্য তৈরি হয়, প্রকৃতি সেটাকে ইকুইলিব্রিয়ামে নিয়ে আসার জন্য চেষ্টা করে। এখানেও তাই, কনসেন্ট্রেশন কোথাও কম কোথাও বেশি, প্রকৃতি চাইছে দুটো কনসেন্ট্রেশন সমান হোক। ডিফিউশনেও তাই, কোথাও বেশি কোথাও কম, প্রকৃতি চাইছে দুটো জায়গা সমান হোক। গমনাগমনটা দুটো ক্ষেত্রে আলাদা, দুইভাবে করে। তো যাই হোক, আমি এখানে একটা ইউ আকারের কাঁচ নল রেখেছি, তার মধ্যে এটা হচ্ছে সেমি পারমেয়াবল মেমব্রেন। এর একদিকে সলিউশন রাখা আছে আর একদিকে পিওর সলভেন্ট রাখা আছে। তুমি এমনও করতে পারতে, একদিকে সলিউশন উইথ লোয়ার কনসেন্ট্রেশন, নিম্ন গাঢ়ত্বের দ্রবণ, আর একদিকে সলিউশন উইথ হায়ার কনসেন্ট্রেশন, উচ্চ গাঢ়ত্বের দ্রবণ, এরকম রাখতে পারতে। তাহলে কি হবে? দেখো, সলভেন্টটার কনসেন্ট্রেশন তো সবচেয়ে কম, তাহলে সলিউশনের মধ্যে থেকে সলভেন্ট পার্টিকেলগুলো আস্তে আস্তে তোমার এই সলিউশনের মধ্যে যে সলভেন্ট আছে সেই পার্টিকেলগুলো পিওর সলভেন্টের দিকে আসবে। আর তুমি যদি লোয়ার কনসেন্ট্রেশনের সলিউশনকে হায়ার কনসেন্ট্রেশনের সলিউশন থেকে আলাদা করে রাখো, তখন তুমি দেখবে লোয়ার কনসেন্ট্রেশনের সলিউশন থেকে সলভেন্ট পার্টিকেলগুলো হায়ার কনসেন্ট্রেশনে আসছে। এইটা হচ্ছে অসমোসিস। এখন এই ন্যাচারাল প্রসেসটা ঘটার সময় উভয়ের ওপরে যে প্রেশার, চাপ, সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান। সলিউশন ওপর চাপ 1 atm, এর ওপর পিওর সলভেন্টের ওপরও চাপ 1 atm, দুটোর ওপর প্রেশার একদম সেম প্রেশার। এইবার আমি করলাম কি জানো, সলভেন্টের ওপরে এটা উল্টো হয়ে গেছে,
এটাই হায়ার কনসেন্ট্রেশন হবে। সরি ঠিকই আছে, সলিউশন উইথ লোয়ার কনসেন্ট্রেশন। বরং আমি এই জায়গাটা এক্সপ্লেন করলাম, সলভেন্ট পার্টিকেলগুলোই সলিউশনের দিকে যাবে। ভেরি সরি, সলভেন্ট পার্টিকেলগুলোই তোমার যাবে সলিউশনের দিকে। কিন্তু সলভেন্টটা তার তো কনসেন্ট্রেশন কম, অসমোসিস তো তাই বলছে যে লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ারের দিকে যাবে। তাহলে গমনাগমনটা কোত্থেকে হবে? সলভেন্ট থেকে সলিউশনের দিকে। ঠিক আছে, এখানে এইটা রাখলে কিন্তু উল্টো দিক থেকে হতো। এইদিকে যদি আমি সলিউশন উইথ লোয়ার কনসেন্ট্রেশন রাখতাম আর এখানে সলিউশন উইথ হায়ার কনসেন্ট্রেশন, তাহলে গমনটা কিন্তু এই বরাবর হতো। মনে রেখো কথাটা, হ্যাঁ, আমি একটু গোড়াতে গন্ডগোল করে ফেলেছিলাম। সলভেন্ট থেকে সলভেন্ট পার্টিকেলগুলো সলিউশনে যাবে টিউবের মধ্যে। যদি সলভেন্টের জায়গায় আমি হায়ার কনসেন্ট্রেশন রাখতাম, সলিউশনের জায়গায় যদি লোয়ার কনসেন্ট্রেশন রাখতাম, তাহলে কিন্তু লোয়ার থেকে হায়ারের দিকে আসতাম। এবার যেটা আমি বলতে চাচ্ছি যে দুটোর উপর নর্মাল প্রেশার হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। সলভেন্ট মলিকুলগুলো সেমি পারমেয়াবল মেমব্রেনের মধ্যে দিয়ে আস্তে আস্তে সলিউশনের দিকে যাচ্ছে। এবার সলিউশনের উপর আমি প্রেশার বাড়াতে থাকলাম, 1 atm এর চাইতে একটু 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 করে বাড়াতে থাকি। বাড়ালে কিন্তু আমরা লক্ষ্য করবো যে অসমোসিস প্রসেসটা আস্তে আস্তে স্লো ডাউন করছে, কমছে, এবং একটা পার্টিকুলার টেম্পারেচারে এলে অসমোসিস প্রসেসটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তখন আর সলভেন্ট পার্টিকেলগুলো সলিউশনের দিকে এদিক থেকে এদিকে যাবে না, বা লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে কিন্তু যাবে না। বুঝতে পারছো আমার কথাটা? তো যে প্রেশারে অসমোসিস এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে গেল, সেই প্রেশারটাকেই আমরা বলি অসমোটিক প্রেশার। এবার যদি তুমি প্রেশারকে আরো বাড়িয়ে তুললাম, প্রেশারটা অসমোটিক প্রেশারের চেয়ে বেশি করে দিলাম, তখন আমরা কিন্তু ঠিক বিপরীত ঘটনাটা ঘটতে দেব। এইবার দেখব সলিউশনের মধ্যে থেকে সলভেন্ট পার্টিকেলগুলো বেরিয়ে সলভেন্টের দিকে গমন শুরু করেছে। বুঝতে পেরেছো? বা হায়ার কনসেন্ট্রেটেড সলিউশন থেকে সলভেন্ট পার্টিকেলগুলো বেরিয়ে লোয়ার কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে গমন শুরু করেছে। এটাকে বলে রিভার্স অসমোসিস, বিপরীত অভিস্রবণ। অনেক সময় এটাও প্রশ্ন আসে যে হোয়াট ইজ রিভার্স অসমোসিস? বিপরীত অভিস্রবণ বলতে তুমি কি বোঝো? তাহলে অভিস্রবণ চাপ জিনিসটা কি? অভিস্রবণ চাপ হচ্ছে দুটো ভিন্ন গাঢ়ত্বের দ্রবণকে যদি আমি একটা অর্ধভেদ্য পর্দা দিয়ে পৃথক করে রাখি, তাহলে অভিস্রবণ ক্রিয়া ঘটবে। যে দ্রবণের গাঢ়ত্ব কম, তার থেকে দ্রাবকের কণাগুলো অর্ধভেদ্য পর্দা ভেদ করে বেশি গাঢ়ত্বের দ্রবণের দিকে যাবে। এইবার যদি আমি বেশি গাঢ়ত্বের দ্রবণের ওপর চাপ ক্রমশ বৃদ্ধি করতে থাকি, অসমোসিস ক্রিয়াটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে এবং একটা নির্দিষ্ট চাপে এসে অসমোসিস প্রক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো যে প্রেসারে অসমোসিস ক্রিয়াটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই প্রেসারটাকে বলে অসমোটিক প্রেসার। সেই প্রেসারটাকে কি বলে বললাম আমরা? অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ। একটু ইংরেজিতে বলি। when two solution with different concentration are separated by a semi-permeable membrane, then the solvent particle from lower concentrated solution goes to the higher concentrated solution for making the concentration of two solutions equal. If the pressure over the higher concentrated solution is increased, then this process becomes lower. This process is called osmosis process, and this osmosis process becomes lower. And at a particular pressure, the osmosis ceases, বন্ধ হয়ে যায়, stops. And this particular pressure is called osmotic pressure. The pressure at which osmosis process is stopped is called osmotic pressure. তাকে বলছে অভিস্রবণ চাপ, অসমোটিক প্রেশার বলছে। এবার করি কি, আমি আরো প্রেশার বাড়িয়ে দিলাম, হায়ার কনসেন্ট্রেটেড সলিউশনের ওপর প্রেশারকে আরো ইনক্রিজ করলাম।
আরও ইনক্রিজ করে দিলে এবার কি হবে, তখন উল্টো কাজটা করবে, বেশি কনসেন্ট্রেটেড সলিউশন থেকে সলভেন্ট পার্টিকেলগুলো কম কনসেন্ট্রেটেড সলিউশনের দিকে আসতে থাকবে। দিস ইজ কল্ড রিভার্স অসমোসিস, এটাকে বলে রিভার্স অসমোসিস। হ্যাঁ, তো এই সেমি পারমেয়াবল, এখানে কিরকম কোশ্চেন আসে দেখো, সেমি পারমেয়াবল মেমব্রেন কি, মানে একটা উদাহরণ দাও, কি বলতে একটা উদাহরণ দাও, কি বললে বলতে হবে যে যাদের মধ্যে দিয়ে সলভেন্ট পার্টিকেলগুলো যেতে পারে, সলিউট পার্টিকেল যেতে পারে না, দে আর কল্ড সেমি পারমেয়াবল মেমব্রেন। এক্সাম্পল তুমি দিতে পারো, ডিমের যে শক্ত খোলাটা থাকে বাইরে, সেটা ঠিক তলাতে তোমরা খেয়াল করবে যে একটা পাতলা সাদা আবরণ থাকে, এই পাতলা সাদা আবরণটাকে আমরা সেমি পারমেয়াবল মেমব্রেন হিসাবে ভাবতে পারি। বা উদ্ভিদ কোষ পর্দা, সেটাকে আমরা সেমি পারমেয়াবল মেমব্রেন হিসাবে ভাবতে পারি। অনেক সময় বলে কি একটা কৃত্রিম সেমি পারমেয়াবল মেমব্রেনের একটা উদাহরণ দাও, তুমি বলবে কপার ফেরোসাইনাইড, Cu2 FeCN, কিউপ্রিক ফেরোসাইনাইড হোল 6, একটা কৃত্রিম সেমি পারমেয়াবল মেমব্রেন। এইবার দেখো, এই অসমোসিস সম্পর্কে, অসমোটিক প্রেসার সম্পর্কে ভ্যান টফের সূত্র আছে। আমরা এই যাবৎ যেটুকু যা কোয়ালিটেটিভ প্রপার্টি পড়েছি, সেখানে রাউল্টের দাপটি আমরা দেখেছি, রাউল্টি সূত্র দিয়েছেন, সেগুলোই পড়েছি। রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাউল্টের সূত্র দিয়ে জেনে এসেছি। এখন আমরা ভ্যান টফের সূত্র, ভ্যান টফের সূত্র বলছে, প্রথম সূত্র, ভ্যান টফ তিনটে সূত্রের কথা বলেছিলেন। ফার্স্ট ল বলছে, ফার্স্ট ল, ভ্যান টফস ফার্স্ট ল, আমি স্টেটমেন্টটা লিখছি না, ওটা মুখে বলছি। স্থির উষ্ণতায় কোন দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের গাঢ়ত্বের সাথে সমানুপাতি হয়। স্থির উষ্ণতায় কোন দ্রবণের অভিস্রবণ চাপ দ্রবণের গাঢ়ত্বের সমানুপাতি হয়। At constant temperature, the osmotic pressure of a solution is directly proportional to the concentration of the solution. At constant temperature, the osmotic pressure of the solution is directly proportional to the concentration of the solution. আমরা ম্যাথমেটিক্যালি লিখি পাই ভ্যারিজাস সি, কখন না যখন টি কনস্ট্যান্ট, টি ধ্রুবক, কোনটা কি এখানে পাই বলতে আমরা অসমোটিক প্রেসারকে বুঝে থাকি, অভিস্রবণ চাপ। সি বলতে আমরা কনসেন্ট্রেশন, গাঢ়ত্বকে বুঝে থাকি। টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, টেম্পারেচার ইন কেলভিন স্কেল। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ল, যে টেম্পারেচার যদি ফিক্স থাকে তাহলে অসমোটিক প্রেসার ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দি কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। আর হোয়াট ইজ দ্য সেকেন্ড? সেকেন্ড ল হচ্ছে পাই ভ্যারিজাস টি যদি সি কনস্ট্যান্ট হয়। আর আমি প্রত্যেকটা আলাদা করে পরিচয় দিচ্ছি না, একই পরিচয়, অর্থাৎ নির্দিষ্ট গাঢ়ত্বের দ্রবণের ক্ষেত্রে অভিস্রবণ চাপ পরম উষ্ণতার সমানুপাতি হয়। ফলে definite concentrated solution, the osmotic pressure is directly proportional to absolute temperature. ঠিক আছে, তৃতীয় আর একটা সূত্র উনি বলেছিলেন, সেটা যেমন রাউল্টের ক্ষেত্রেও তোমরা দেখেছো, যে একটা নির্দিষ্ট আয়তনের সলভেন্ট নিয়ে তাতে যদি ইকুয়াল মোল ডিফারেন্ট সলিউশন দাও, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে অসমোটিক প্রেসারের ভ্যালু সমান হবে, যেহেতু এটা একটা কলিগেটিভ প্রপার্টি। ইউরিয়া দিলেও যা হবে, গ্লুকোজ দিলেও তাই হবে। তো সেটা কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম নেই, তাই এটাকে আর লিখছি না। তাহলে ফার্স্ট ল এর ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে পাই ভ্যারিজাস সি,
আর সেকেন্ড লয়ের হচ্ছে পাই ভ্যারিজাস টি। এখন এই দুটো লকে যদি আমরা জয়েন্ট ভেরিয়েশন ল দিয়ে অ্যাড করি তাহলে কি পাবে দেখো, ইউজিং জয়েন্ট ভেরিয়েশন ল using joint variation law আর পাই ভ্যারিজাস সিটি, তাই তো, যেখানে পাই সিটি সকলেই চলরাশি, all are variables, পাই সিটি all are variables. Now pi equal to kct, k constant. এবারে এটাকে আমরা ভ্যান টপের ইকুয়েশন থেকে ইকুয়েশনটায় পৌঁছে গেলাম। তো এখানে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করলাম, কি জানো তো, আমরা ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট কনসেন্ট্রেশনের সলিউশন নিলাম, হ্যাঁ, ভিন্ন ভিন্ন উষ্ণতায় ভিন্ন ভিন্ন গাঢ়ত্বের দ্রবণ নিয়ে এক্সপেরিমেন্টালি পরীক্ষামূলকভাবে আমরা পায়ের মান নির্ণয় করলাম। ঠিক আছে, দুবার এই পার্টিকুলার ধরো 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 0.001 মোলার, হ্যাঁ, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 0.001 মোলার সলিউশন নিলাম নিয়ে এক্সপেরিমেন্টালি কথাটা খেয়াল করবে, ইকুয়েশন থেকে নয়, কারণ কে এর মান তুমি জানো না, এক্সপেরিমেন্টালি পাই ডিটারমাইন করে। তেমনি 35 ডিগ্রি সেন্টিগ্রেডে 0.005 মোলার, এখানে অবশ্য কনসেন্ট্রেশনটা ঠিক মোলারিটি মানে ছোট হাতের এটি ব্যবহার নেয় না, বড় হাতের কনসেন্ট্রেশন, বড় হাতের মোলার কনসেন্ট্রেশন ইউজ করে। 0.005 মোলার নিলে এক্সপেরিমেন্টালি পায়ের ভ্যালু বার করলে দিয়ে এই ইকুয়েশনগুলোতে পাই সিটি মান যতবার বসানো যায়, আলাদা আলাদা টেম্পারেচার, আলাদা আলাদা কনসেন্ট্রেশন, আলাদা আলাদা পাই ভ্যালু নিয়ে যতবার বসানো যায় বের করে প্রত্যেকবার কিন্তু কে এর মান দেখা যায় 0.082 লিটার অ্যাটমসফিয়ার ইউনিটে আসে। তোমাদের এই মানটা নিশ্চয়ই স্মরণে পড়তে পারে, এটি ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, লিটার অ্যাটমসফিয়ার পার ডিগ্রি পার মোল। ঠিক আছে, এটা থেকে এই যে রেজাল্টটা এলো, তো কেউ ইচ্ছা করে জোর করে আনেনি, আলাদা আলাদা টি আলাদা আলাদা সি নিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে এক্সপেরিমেন্টালি পায়ের ভ্যালু বের করেছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কে এর মান একই বেরিয়েছে। তার থেকে বিজ্ঞানীদের একটা সিদ্ধান্ত টানলেন যে এই কে এর ভ্যালুটা যেহেতু আর এর ভ্যালুর সাথে সমান, মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাহলে এই ডাইলিউট সলিউশন কিন্তু আদর্শ গ্যাসের মতো এর একটা চরিত্র আছে। Dilute solution sometimes behaves like ideal gas. এখন কথাটার অর্থটা কি? একটা সলিউশন আলটিমেটলি সে একটা লিকুইড হতে পারে, একটা লিকুইড ধরো যে জলের মধ্যে চিনি ইউরিয়া গুলেছো লিকুইড, সেটা গ্যাসের মতো আচরণ করবে, কথাটার মানে কি? মানেটা অন্য কিছু না, বিজ্ঞানীরা বলছে ওই যে দ্রবণের মধ্যে তুমি যেটুকু দ্রাব দিয়েছো, এত মোলারি দাও এত মোলারি দাও, যেটুকু দ্রাব দিয়েছো সেইটাকেই তুমি যদি গ্যাসে পরিণত করো, সেইটাকেই তুমি যদি গ্যাসে নিয়ে যাও এবং গ্যাসটার ভলিউম যদি সলিউশনের ভলিউমের সাথে সমান হয়, তাহলে গ্যাসটা যা প্রেসার হবে সলিউশনের অসমোটিক প্রেসার তাই হবে। কি বললেন ওরা বললেন সলিউশনের মধ্যে যতটুকু সলিউট আছে, যত কমই থাকুক আর বেশি থাকুক, সেই সলিউটটা সেটা সলিড হতে যাচ্ছে, সেটাকে তুমি গ্যাস ফেজে নিয়ে যাও এবং গ্যাস ফেজে নিয়ে যাওয়ার পর যদি তুমি গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলে তারপর তার ভলিউমটা তুমি যদি সলিউশনের ভলিউমের সাথে সমান রাখো, তাহলে গ্যাস অবস্থায় তো ও একটা চাপ প্রয়োগ করবে,
কতটা প্রেসার দেবে বলছে সেটা ওই সলিউশনের অসমোটিক প্রেসারের সাথে সমান হবে। বলছে এটার এই হচ্ছে তাৎপর্য। বুঝতে পেরেছো? তো আমাদের এখান থেকে অঙ্ক এলে আমরা কে এর এই ভ্যালুটা বসিয়ে করব। এই ফর্মুলাটাকে আরেকটু তুমি পাই ইকুয়াল টু কেসিটিকে আরেকটু বাড়িয়ে নিতে পারো। ধরি let us consider n mole solute dissolving v liter solution। তাহলে সি সমান কি হবে? সি তো কনসেন্ট্রেশন, এন বাই ভি, এত মোল পার লিটার। এখন পাই ইকুয়াল টু কেসিটি, সি এর জায়গায় তুমি এন বাই ভি বসিয়ে দাও, এন বাই ভি ইন্টু টি। তাহলে পেলে কি পাই ভি ইকুয়াল টু এন কে টি। খুব কাছাকাছি একটা ইকুয়েশন তোমাদের মনে পড়তে পারে, পিভি ইকুয়াল টু এনআরটি, অর্থাৎ আইডিয়াল গ্যাস ইকুয়েশন যেটা, ইকুয়েশনটা প্রায় তার কাছাকাছি। পাই ভি ইকুয়াল টু এন কে টি। পরিষ্কার বোঝা যাচ্ছে কথাটা? তা আমরা পরের দিন যখন অঙ্ক করবো এই ফর্মুলাটাও কাজে লাগবে, এটাও কাজে লাগবে। আমরা আজকে অঙ্ক করবো না, আজকে আরেকটু থিওরি আলোচনা করিনি। দেখো, আমরা অসমোসিসের থেকে নানা অসমোটিক প্রেসার থেকে নানা রকম কোশ্চেন আছে। কিরকম কোশ্চেন? বলে যে কিশমিশ, তাকে তুমি জলের মধ্যে ডুবিয়ে রাখলে কি হবে? বিশুদ্ধ জল, ডিস্টিলড ওয়াটার। কিশমিশ মানে শুকনো আঙুর আর কি। তো তোমাদের এর জন্য বই পড়ার খুব একটা দরকার নেই, প্রত্যেকেই বাড়িতে খাবার তৈরি করতে কিশমিশ লাগে, এবং ব্যবহার করার আগে মায়েরা অনেক সময় জলে সেগুলোকে ডুবিয়েও রাখেন। খেয়াল করলে দেখবে সেগুলো ফুলে যায়। কেন ফুলে যায়? এর কারণ হচ্ছে অসমোসিস। কিশমিশের মধ্যে তো মিষ্টি জিনিসটা, যে লিকুইডটা যেটুকু থাকে তার কনসেন্ট্রেশন অনেক বেশি পিওর ওয়াটারের চাইতে। ফলে এবার কিশমিশের ওই যে পর্দাটা বাইরে, সেটা সেমি পারমেয়াবল মেমব্রেনের মতো আচরণ করে। ফলে ওয়াটার মলিকুলগুলো ওই পর্দাটা ভেদ করে কিশমিশের মধ্যে প্রবেশ করে এবং তাকে ফুলিয়ে দেয়। আচ্ছা, যদি এমন হতো কিশমিশটাকে আমি একটা খুব গাঢ় চিনি দ্রবণে, কনসেন্ট্রেটেড সুগার সলিউশনে ডুবিয়ে দিলাম, তাহলে কি লক্ষ্য করতে জানো? ঠিক উল্টোটা। যদি কিশমিশের মধ্যে যে সলিউশনটা আছে তার কনসেন্ট্রেশনের চাইতে যদি বাইরের চিনি জলের কনসেন্ট্রেশন বেশি হয়, তাহলে দেখবে কিশমিশের থেকে ওই যেটুকু লিকুইড থাকে সেটা আবারও জলে বেরিয়ে, মানে কিশমিশটা আরো কুচকে যাবে। এমনিতেই সংকুচিত অবস্থায় থাকে, সেটা আরো কুচকে যাবে। ঠিক সেরকম তোমাদের বলেছি, ডিমের ওই যে শক্ত খোলার তলাতে যে তোমার সাদা রঙের একটা আস্তরণ থাকে, আমরা ডিম সেদ্ধ করে যখন খাই তখন দেখার সুযোগ হয়, সাদা রঙের যে আস্তরণটা থাকে সেটা একটা সেমি পারমেয়াবল মেমব্রেনের মতো কাজ করে। তো আমি যদি খুব সাবধানে ওই বাইরের খোলাটাকে সরিয়ে দিয়ে, নানান উপায় আছে, আমি যদি ওটাকে জলের মধ্যে রাখি তাহলে কি হবে? জল ঢুকে যাবে ডিমের মধ্যে। আর যদি কোনো কনসেন্ট্রেটেড সলিউশনের মধ্যে থাকি তাহলে ডিমের মধ্যে থেকে যে তরল অংশটা সেটা বাইরে বেরিয়ে আসবে। এগুলো সবই আমাদের বাস্তব অভিজ্ঞতা। ডিমটা আমরা ব্যবহার করি কম, তাই ডিমের অভিজ্ঞতাটা কম, অন্য অভিজ্ঞতাটা বেশি। তিনটে শব্দ লিখছি দেখো, আইসোটনিক, আইসোটনিক সলিউশন, হাইপোটনিক, হাইপোটনিক সলিউশন, হাইপারটনিক
হাইপারটনিক সলিউশন। ধরো এ একটা সলিউশন, বি আর একটা সলিউশন, দুজনেরই অসমোটিক প্রেসার সমান, তাহলে তাদেরকে বলবো আইসোটোনিক সলিউশন। এ এবং বি দুটো সলিউশনেরই যদি অসমোটিক প্রেসার সমান হয় তাহলে তাদেরকে কি বলবো? আইসোটোনিক সলিউশন। আচ্ছা, যদি এমন হয় যে এর অসমোটিক প্রেসারটা বেশি, বি এর অসমোটিক প্রেসার কম, তাহলে বি কে বলবো হাইপোটোনিক, কার সাপেক্ষে? এর সাপেক্ষে। আর একে বলবো হাইপারটনিক। যার অসমোটিক প্রেসার কম সে হয় হাইপোটনিক, যার অসমোটিক প্রেসার বেশি সে হয় হাইপারটনিক। মনে রাখবে কথাটা। হ্যাঁ, আইসোটনিক শব্দটা বাংলা হচ্ছে সম অভিস্রবীয় দ্রবণ। অনেক সময় অঙ্কের মধ্যে দেয়া থাকে সম অভিস্রবীয় দ্রবণ, এ আর বি দুটো সলিউশন সম অভিস্রবীয়, আইসোটনিক। তার মানে কি? দুটোর অভিস্রবণ চাপ হচ্ছে পরস্পর সমান। ঠিক আছে? যদি কারোর কম হয় তাহলে সেটাকে বলবো হাইপোটনিক, সে তার যার কম তার অন্যটা নিশ্চয় তার থেকে বেশি, সেটা হয়ে যাবে হাইপারটনিক। তা আজকে আলোচনা এই পর্যন্তই থাকলো। পরের ক্লাসে আমরা এখান থেকে অঙ্ক কষবো এবং আরও কিছু কিছু ছোট ছোট সমস্যার কথা আলোচনা করব।